আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা। তৃতীয় পরিসর সংস্থা তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ। শ্রী রাঘব বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত এই আলোচনায় আমাকে কয়েকটি কথা বলার সুযোগ দিয়েছেন ওরা, তার জন্য। আর আপনাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে এইরকম একটা শীত পড়ছে এমন একটা সন্ধ্যায় আপনারা এই আলোচনা শুনে নষ্ট করতে উপস্থিত হয়েছেন, তার জন্য। আমার কথার শিরোনাম আপনারা জানেন, যারা এসেছেন তারা নিশ্চয়ই জানেন যে সেই শিরোনাম হচ্ছে আত্মনাশ এবং আনন্দ। অনেকেই শিরোনামটা শোনার পরে বা কাউকে বলার পরে এটা প্রশ্ন করেছিলেন যে আত্মনাশ এবং আনন্দ এর মানে কি, এর প্রাসঙ্গিকতা কোথায়, বা কি কারণে এই শব্দটা বিশেষ করে ব্যবহার করা হলো। তো সেটা তাদেরকে তখন সাধ্যমতো দু একটা কথা বলার চেষ্টা করেছি, কিন্তু বোঝা যাচ্ছে যে এই শব্দটা বা প্রসঙ্গটা ব্যাখ্যা করার ক্ষেত্রে কি বলবো, একরকমের বাধকতা আছে। সেই বাধকতাটা হচ্ছে যে এতটাই কথা বলতে হবে যে ঠিক 2-5 লাইনে বা 2-5 মিনিটে আত্মনাশ বলতে আমি আসলে কি বলতে চাইছি সেটা বুঝিয়ে ফেলা মুশকিল। তার ফলে তাদের সবাইকে আমি বা বেশিরভাগকে আমি বলেছিলাম এরকম যে ঠিক আছে, আমরা যদি আপনি সময় পান, সময় থাকে, তাহলে ওই দিন যদি আসেন তাহলে একটু খুলে বলার চেষ্টা করব। আমি চেষ্টা করব, আমি জানি না যে শেষ পর্যন্ত আমার সব যা বলতে চাই আলফাজ যাকে বলে আর কি, সে আলফাজ শেষ পর্যন্ত আমার ইন্টেনশন অবধি পৌঁছতে পারবে কিনা। সচরাচর পারে না, এটা শব্দের বা আলফাজের একটা বৈশিষ্ট্য যে সে সবসময় যাকে বলে ফলস শর্ট, কম পড়ে যায়। তো তার সত্ত্বেও প্রাণপণ চেষ্টা যাকে বলে সেটা আমি করার চেষ্টা করব। আশা করি আপনাদের খুব বেশি পরিমাণে বোর করব না। আমি অন্য আরও 2-4 জায়গায় এরকম হয়, আজকেও সেটা হয়েছে। এই ছোট ভূমিকার শেষ অংশটুকু বলেই আমি কথায় ঢুকবো। সেটা হচ্ছে যে এই বক্তৃতার জন্যে একটা ছোট 5-6 পাতার একটা যাকে বলে নোট পয়েন্ট আকারে, সেইটা আমি খানিকটা তৈরি করেছিলাম শেষ পর্যন্ত, যা মোটামুটি এটা কি কথা বলবো তার একটা সূত্র। এবং যথারীতি সেই সূত্রটি শেষ মুহূর্তে প্রিন্ট করে আনতে ভুল হয়ে গেছে। অন্য সবই এনেছিলাম, ওইটি প্রিন্ট করা হয়নি। তার ফলে আমাকে বারবার এখন এই মোবাইলের দিকে একটু তাকাতে হবে। এই ঘটনাচক্রে সেটা ইমেলে থেকে যাওয়ার কারণে এইটা যে রয়েছে, তা নাহলে আমাকে পুরোটাই এখন স্মৃতি থেকে হাতেরে বলতে হতো। আমি মাঝে মাঝে আপনাদের আগে বলে রাখছি, খারাপ লাগবে হয়তো, কিন্তু আমি একটু মোবাইলের দিকে তাকাবো 2-1 বার, খুব বেশি নয়। আমার কথা আমি শুরু করব, এটা প্রায় আমার এখন একটা বদভ্যাস হয়ে গেছে, মির্জা গালিবের একটা ছোট শের, 2 লাইন 2 পংক্তি, সেইটা আপনাদের কাছে উত্থাপন করে আনন্দ, আত্মনাশ এইসব বিষয়ে কথা বলার শুরু করার গোড়াতেই ওই 2টি লাইন আমি বলবো। তার তাৎপর্য আপনারা এমনি বুঝতে পারবেন, তাও আমি খানিকটা তার বাংলা করে বলার চেষ্টা করব, তারপরে আমি আমার মূল কথায় যাব। গালিবের আপনারা জানেন, এক একটা শের এক একটা আস্ত বই হতে পারে সেসব নিয়ে কথা বলার। এটাও তো এরকম সেরকমই, কিন্তু তবুও সংক্ষেপে যতটুকু আমাদের কাজের জন্য লাগবে সেটা আমরা দেখি। গালিব লিখছেন, परताव खुर से है शबनम को फाना की तालिम, परताव खुर से है शबनम को फाना की तालिम, मैं भी हूं एक इनायत की नजर होने तक। परताव হচ্ছে আলোর রশ্মি, পারতাভ সূর্যের আলো আর কি। খোর সূর্য, আরো বেশি করে সূর্যের তীব্র আলো রশ্মি,
परतावे खुर। तो परतावे खुर से है তার থেকে আছে কি না শবনম কো ফানা কি তালিম, সেখান থেকেই শবনম শিশিরের কণা সে ফানার তালিম নিয়েছে। তারপরের লাইনে গালিব যেরকম করেন, দ্বিতীয় লাইনে তার মূল তাসটা বের হয়, मैं भी हूं एक इनायत की नजर होने तक। ফানা তো আপনারা জানেন, ফানা মোটামুটি পরিচিত শব্দ এখন হিন্দি সিনেমার দৌলতে তো আরো বেশি করে। ফানা হচ্ছে নিঃশেষ হয়ে যাওয়া, মরণ, সম্পূর্ণ যাকে বলে বিনষ্ট। তালিম হচ্ছে শিক্ষা, ইনায়াত দয়া, করুণা। তো দ্বিতীয় এবং প্রথম এই দুই পংক্তিকে একসঙ্গে জুড়লে কতটা এরকম একটা মানে দাঁড়ায়, যদি খানিকটা আমাকে অ্যালাউ করেন ছন্দে, অক্ষরবৃত্ত ছন্দে, যদি না অক্ষরবৃত্ত বললে আবার সুরিপ্তরা রাগ করবে, মিশ্রবৃত্ত ছন্দে যদি আমি সেটাকে গাঁথার চেষ্টা করি তাহলে এরকম দাঁড়াতে পারে। খুবই খারাপ, গালিব পড়ার পরে তার তর্জমা পড়া খুব মুশকিল। সূর্য কিরণের কাছে প্রতি শিশিরের কণা মরণের নিয়েছে তালিম, আমিও তেমনই যাব ফুরিয়ে তোমার ওই দয়ালু নজর এসে ছুলে। দয়ালু নজর যদি এসে ছুঁই তাহলে আমিও তেমনি ফুরিয়ে যাব। কিরকম না, প্রথম পংক্তিতে তার ধরনটা বলা হয়েছে, উপমান আগে বলে দেওয়া হয়েছে যে সূর্য কিরণের কাছে শিশিরের বিন্দু সে মরণের শিক্ষা নিয়েছে, তালিম নিয়েছে, কেমন করে মরতে হয়। কিন্তু এই যে মরণ কথাটা আমরা ব্যবহার করলাম, বাংলায় আর কোনো শব্দ, উপযুক্ত শব্দ নেই, নিঃশেষ নিশ্চিহ্ন এসব বলা যেত বটে, কিন্তু তাতে মরণের যে শারীরিকতা, তার সমস্ত অনুভূতি সমেত উপস্থিতি, সেইটা থাকতো না। ফলে মরণ বাধ্যত মরণই রাখতে হয়েছে। এবং এও একটা কথা বটে যে বাংলায় মরণ কথাটা শুধু মৃত্যু বোঝাতে ব্যবহার করি আমরা বা সবসময়, তাও তো নয়। মরণ কথাটা কত আরো নানা অর্থে আমরা ব্যবহার করে থাকি। সুখে মরে যাই, এও তো আমরা বলি বাংলায়। ফলে মরণ সবসময় দেহের সমাপ্তি তাও না বোঝাতেও পারে, কখনো কখনো এক ধরনের মানসিক অবস্থা তা বোঝাতেও ব্যবহার করা সম্ভব, যদিও চল অপেক্ষাকৃত কম। তো সূর্য কিরণের কাছে শিশিরের কণা সে মরণের তালিম নিয়েছে, কেমন করে মরতে হয় শিখেছে। আমিও তেমনি তার কাছে শিখে নিচ্ছি, দেখে বুঝছি, চেষ্টা করছি শিখতে, যে তোমার নজর, তোমার প্রেম সোজা কথায় এসে যদি আমাকে ছোঁই তাহলে তৎক্ষণাৎ কি করে মরে যেতে হয়। এখানে এই দু পংক্তির কথা আমি তুললাম এই কারণে যে আমাদের আজকের আলোচনার একটা বড় অংশ জুড়ে থাকবে মূলত এই মরণের কথা, ফানার কথা, যাকে আমি খানিকটা আত্মনাশ বলে চিহ্নিত করার চেষ্টা করেছি। এবং এটা আশা করি আপনারা সবাই আঁচ করতে পারছেন যে এই আত্মনাশ বা মরণ যাই বলি না কেন, সেইটে সাধারণভাবে দৈহিক মরণের প্রসঙ্গে ব্যবহার করা হচ্ছে না। এই মূলত ইস্থেটিক প্লেজারের ক্ষেত্রে, কাব্যের, সাহিত্যের, শিল্পের যে আনন্দ, আহ্লাদ, তার প্রসঙ্গে ব্যবহার করা হচ্ছে। শিল্পের সুখ, শিল্প ভোগের সুখ, ইস্থেটিক প্লেজার বলি যাকে আমরা বেশি করে জানি। তো সেই ইস্থেটিক প্লেজারের সূত্রে এই মরণের সম্পর্ক কীরকম, আত্মনাশের সম্পর্ক কীরকম, তাকে কেন আত্মনাশ বলছি, কতটা নাশ, তাতে কতটা সক্রিয়তা থাকে, কতটা নিষ্ক্রিয়তা, সেই সব নিয়ে দু চার কথা আমরা একটুখানি বুঝবার চেষ্টা করব। কথা প্রসঙ্গে আমাদের আলোচনায় মাঝে মাঝে একাধবার চারজনের কথা মুখ্যত আমরা প্রসঙ্গক্রমে উত্থাপন করব। তার মধ্যে একজন অভিনবগুপ্ত, একজন ইমানুয়েল কান্ট, একজন রবীন্দ্রনাথ, আর একজন কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য। কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য এই বাকি তিনজনের মতো অজস্র লেখেননি, কম লিখেছেন, কিন্তু তার একটি ছোট্ট 8-10 পাতার একটা প্রবন্ধ আছে, খুবই ঠাসবুনট এবং অসম্ভব পাওয়ারফুল, অভিনব, মৌলিক চিন্তায় একেবারে টকবক করছে এরকম লেখা, দ্য কনসেপ্ট অফ রাসা। তো সেই কনসেপ্ট অফ রাসা থেকেও দু একটা জায়গা আমি আপনাদের পড়ে শোনাবো, এবং শেষ পর্যন্ত আমার হাম্বল প্রস্তাব আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব, যে এই অর্থে যে এস্থেটিক প্লেজার সম্পর্কে যা সচরাচর বলা হয়ে থাকে, মুখ্যত অভিনবগুপ্ত অনুসরণ করে যেভাবে কাব্যের বা সাহিত্যের, শিল্পের আস্বাদনের আহ্লাদ তাকে ব্যাখ্যা করা হয়ে থাকে, তাতে আমাদের মতো কেউ আমাদের মতো কোনো
ঘোষিত বস্তুবাদীর, স্বঘোষিতই বলছি আর কি, আমাদের তো এরকম চিহ্নিত করে দেয়নি, তো স্বঘোষিত বস্তুবাদীর কোথাও কোথাও আটক লাগতে পারে, কোথাও কোথাও একটু অস্বস্তি হতে পারে, কোথাও কোথাও মনে হতে পারে যে টু মেটাফিজিক্যাল, টু আইডিয়ালিস্টিক এরকম, অথচ সিস্টেম হিসেবে, চিন্তার তন্ত্র হিসেবে অসম্ভব চমৎকার, প্রায় নিখুঁত একটা প্রস্তাব অভিনবগুপ্ত রাখছেন। তো সেইখান থেকে বাইরে বেরিয়ে এসে যদি একটা, যাকে বলে টুয়ার্ডস এ সেকুলার নোশন অফ ইস্থেটিক প্লেজার, সেকুলার ইন্টারপ্রিটেশন অফ ইস্থেটিক প্লেজার, তার দিকে যাওয়ার চেষ্টা যদি আমরা করি, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবো? ঈশ্বর, ব্রহ্ম, শিব ইত্যাদির কথা না ভেবেও কোনোভাবে যদি আমরা এই কেন আমাদের কাব্য পাঠ ইত্যাদি জনিত আনন্দ হয়, শিল্পের সঙ্গে সংস্পর্শে আমাদের আনন্দ হয়, কড়া বস্তুবাদীরও আনন্দ হয়, যারা কড়া বস্তুবাদী নন তাদের আনন্দের চাইতে কোনো অর্থে কোনো অংশে কম হয় তা নয়, তো সেইটার ধরন কি, এইটা একটা প্রস্তাব আমি আপনাদের সামনে হাজির করার চেষ্টা করব, যাতে আমার ধারণা যে নির্দিষ্ট কোনো স্কুল অফ থট যাকে বলে, সে প্রত্যভিজ্ঞা দর্শনই হোক কিংবা শৈব অদ্বৈতবাদ তাই হোক, অথবা যোগাচারবাদ হোক, অথবা এমনকি কান্টের রিজন ভিত্তিক যে ইস্থেটিক জাজমেন্টের ধারণা, তাকে সম্মান দিয়ে, তাকে মাথায় তুলে রেখে যে ধারণা, তাকেও ততটা প্রয়োজন হবে না, রিজনের প্রতি প্রায় রিজনকে ঈশ্বরের জায়গায় বসিয়ে দেওয়ারও দরকার পড়বে না। এমনকি রবীন্দ্রনাথেরও কোনো কথা ব্যবহার করেও আমরা আমাদের পছন্দ মতো খানিকটা জায়গায় আমরা পৌঁছতে পারব। আমি কথা শুরু করি রবীন্দ্রনাথেরই কথা বললাম বলে, তাঁরই ছোট একটা লেখার অংশ থেকে। সাহিত্যের পথে আপনাদের এখানে বাংলা ছাত্ররা বেশিরভাগ আছেন, তারা সবাই জানেন সাহিত্যের পথে নামক যে বই, তার গোড়াতে রবীন্দ্রনাথ অমিয় চক্রবর্তীকে লেখা একটি চিঠি, সেটিকে কার্যত ভূমিকা আকারে সংযোজন করে দিয়েছিলেন। সেখানে অনেক নানা চমৎকার সব কথা আছে, অভিনব সব, আশ্চর্য সব, ইনসাইটফুল কথা যাকে বলে সেসব আছে, কিন্তু আমি একটা ছোট জায়গা শুধু আপনাদেরকে সেখান থেকে তুলে দেখাবো এবং দেখিয়ে এটা বলবার চেষ্টা করব যে রবীন্দ্রনাথ নিজেও এবং আরও অন্য অনেকেও এই আনন্দ সংক্রান্ত কথা বলতে গিয়ে, কাব্যের আনন্দ সংক্রান্ত কথা বলতে গিয়ে একটা সীমার পর আর অগ্রসর হন না। হতে গেলেই তাদের হয় তন্ত্রের সাহায্য নিতে হয়, অথবা চূড়ান্ত একটি আইডিয়ালিস্টিক কোনো জায়গা থেকে একটা ঈশ্বরের দিকে হাঁটা শুরু করতে হয়, অথবা আরও নানা দিকে তাদেরকে যাত্রা করতে হয়। 20 শতকের শেষের দিকে 70, 71, 72 এরকম সময়ে, এক্সাক্ট সাল বলতে পারছি না, 73 যতদূর মনে পড়ছে, রলা বার্থ একটা বই লেখেন, ছোট বই, তার নাম হচ্ছে প্লেজার অফ দ্য টেক্সট। বই বলছি বটে, কিন্তু ঠিক বইয়ের মতন আটসাট করে বাঁধা নয় সে লেখা, খুব খাপছাড়া গোছের, কতগুলো ধারণা ভাবনা এসেছে পরপর সেগুলো লিখে যাচ্ছেন। অনেকগুলো খুবই জরুরি, খুবই চকমকে ঝকঝকে কথা, কিন্তু সবটা মিলে যে একটা গোটা থিসিস গড়ে উঠছে পাকাপোক্তভাবে, লজিক্যাল বুনট সব বজায় রেখে, তেমনটা নয়, কিন্তু তবুও এই বই খুবই চমকপ্রদ। তো সেই প্লেজার অফ দ্য টেক্সট বইতে গোড়ার দিকে এবং পরে অন্য জায়গায় বার্থ খানিকটা মৃদু আক্ষেপ করেন। সে বই যিনি অনুবাদ করেছিলেন, সে অনুবাদকেরও একটা আক্ষেপের সঙ্গে যুক্ত হয়ে আছে যে সাধারণভাবে এই প্লেজার বিষয়ে কথা বলতে আমরা কম আগ্রহী হই, আমরা বরং ডিজায়ার নিয়ে কথা বলি অনেক। শুধু কথা বলি তাই নয়, ডিজায়ার নিয়ে কথা বলা কতকটা ঠিক এক্স্যাক্টলি এই ভাষাতেই বলছেন না ওরা, বার্থ, আমি পড়ছি না এখানে আর লাইন, কয়েকটা লাইন শেষের দিকে তা দেখানো যেতে পারে যে ডিজায়ার নিয়ে কথা বলা যেন, আকাঙ্ক্ষা, ডিজায়ার, এই নিয়ে কথা বলা যেন প্রায় একটা ফ্যাশনেবল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ডিজায়ারের পরের ধাপে পৌঁছে প্লেজার নিয়ে কথা বলতে যেন সকলেরই খানিক জড়তা, একটা হাস ব্যাপার থাকে, কম বলবো, কে কি ভাববে এমন মনে করতে পারেন কেউ, কিংবা কি বলে ফেলবো তা মনে করতে পারেন কেউ, কিংবা মাঝে মাঝেই কাব্যেরই আহ্লাদের কথা বলতে গিয়ে অনেক সময় পৃথিবীর নানা দেশের লোকেরাই কখনো কখনো সেক্সুয়াল প্লেজারের প্রসঙ্গ মেটাফোর আকারে ব্যবহার করেছেন। তো সেটাও একটা বাধক হতে পারে যে এই সব বিষয়ে কথা বলতে গেলে যদি কেউ কিছু ভেবে ফেলে, খারাপ কথা ভাবে,
আজে বাজে দিকে টার্ন নেয় ব্যাপারটা, সেসব কারণে প্লেজার নিয়ে কথা বলাটা দরকার নেই এরকম মনে করেন হয়তো। বার্থ ওখানে খুব খোলাখুলি, প্লেজার অফ দ্য টেক্সট বইতে খুব খোলাখুলি পড়ার যে আনন্দ বা সুখ তার সঙ্গে যৌন আচরণের সম্পর্ক প্রায় পাশাপাশি প্যারালি একটা একটা করে ধরে ধরে উপস্থাপন করার চেষ্টা করেছিলেন। এমনকি কাব্যে বা নাটকে, সাহিত্যে, শিল্পে যেটুকু আবরণ দরকার হয়, যেটুকু কনসিলমেন্ট, এই শব্দটা ইংরেজি অনুবাদে ব্যবহার করা হয়েছে, কনসিলমেন্ট থাকে, সেই কনসিলমেন্টের কথাটাও কার্যত যৌন আহ্লাদের ক্ষেত্রে সাধারণভাবে মানুষের কতখানি প্রয়োজন, কতখানি জরুরি, কতখানি গুরুত্বপূর্ণ, সেইটাও ওই প্রায় সমান্তরালভাবে পাশাপাশি দাঁড় করিয়ে বার্থ দেখানোর চেষ্টা করেন। আরও একটা কাজ বার্থ ওখানে করেন, সেটা খুব ইম্পর্টেন্ট, আমি এখন উল্লেখ করছি, পরে একবারে শেষের দিকে আরেকবার হয়তো ফিরব। বার্থ ওখানে দুরকম আহ্লাদের কথা উত্থাপন করেন। একটাকে উনি নাম দেন প্লেজার, প্লাসির ফরাসিতে, আর একটাকে বলেন উনি জুইসান্স ফরাসিতে। সেই জুইসান্সের বাংলা তো একটু পরে আসছি, ইংরেজি করাও খুব গোলমেলে, কারণ অনেকেই বলেছেন যে অনুবাদকেরা অনেকেই বলেছেন বারবার করে যে এইটির কোনো হুবহু ইংরেজি প্রতিশব্দ আমাদের নেই। ফরাসিতে যেভাবে জুইসান্স বলা হয় সেইটার উপযুক্ত ইংরেজি প্রতিশব্দ ইংরেজি ভাষার যে সংস্কৃতির যে চেহারা বা চাল বা তার যে কি বলে চলন, তাতে খুঁজে পাওয়া দুষ্কর, ফলে সেটাকে অবিকল রেখে দেওয়াই ভালো। জুইসান্স কথাটা বার্থই প্রথম ব্যবহার করলেন তা নয়, বার্থের আগেও এই কথা ব্যবহৃত হয়েছে। আপনারা, আমার সেদিকে যাওয়ার কোনো স্কোপও নেই, সুযোগও নেই, দক্ষতাও নেই। লাকান তাঁর বিভিন্ন সেমিনারে, তাঁর সাইকো অ্যানালিসিসের নানান পর্যায়ে জুইসান্সের ধারণা ব্যবহার করেছেন একরকম করে, তার পরবর্তীকালেও কেউ কেউ ব্যবহার করেছেন, এমনকি ফেমিনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত যারা, তারাও কেউ কেউ জুইসান্সের কথা ব্যবহার করেন। জুইসান্সের ইংরেজি করেছেন অনুবাদক ব্লিস। এখন আমাদের মুশকিল হলো বাংলায় ব্লিসও আনন্দ, প্লেজারও আনন্দ। ব্লিস কেমন আনন্দ না, আমরা বড়জোর বলতে পারি তুরীয় আনন্দ। কিন্তু তুরীয় আনন্দ বললেও আবার ওই তুরিয়াতীত এই বলে এই শব্দ দুটোর সুবাদে তন্ত্র এবং আরো অন্য কোনো সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয়, দর্শনগত চেহারার দিকে আমাদের পা বাড়াতে হতে থাকে। ফলে খুব সাধারণভাবে লোকপ্রচলিত কথার জন্য উপযুক্ত কোনো প্রতিশব্দ পাওয়া একটু শক্ত। তার কারণ জুইসান্স কথাটির মধ্যে, যেমন কোনো ফেমিনিস্ট পরবর্তী সময়ে লক্ষ্য করে দেখিয়েছেন, বলেওছেন যে এর মধ্যে একই সঙ্গে খানিক এরোটিক, খানিক মিস্টিক এবং তার সঙ্গে সঙ্গে খানিক পলিটিক্যাল, রাজনৈতিক, এই তিন রকম উপাদানই একসঙ্গে আছে। এবং সবচেয়ে বড় কথা, এই এমন এক ধরনের আনন্দের কথা বলে যা নিশ্চিতভাবেই এক ধরনের যৌন আহ্লাদের কথা মনে পড়িয়ে দেয়, তাকে বারবার মনে করতে বাধ্য করে, আহ্বান করে, ডাকে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সে জড়িয়ে রাখে আনন্দের সেই বিশেষ চরিত্র, যে চরিত্র আসলে টপকে যাওয়ার, অতিক্রম করে যাওয়ার, ছাপিয়ে যাওয়ার কথা বলতে চায়। তো এই এত রকম সম্ভাবনা একটা শব্দের মধ্যে যদি রাখা হয়, তাহলে সেই শব্দের উপযুক্ত বাংলা তর্জমা এটা করা, বুঝতেই পারছেন, খুবই মুশকিল। কেউ কেউ রতি সুখের সঙ্গে তুলনা করার চেষ্টা করেছেন, কিন্তু তা আসলে নয়। রতি সুখ অপেক্ষাকৃত সংকীর্ণ শব্দ। রাগমোচনের সুখ বলার চেষ্টা করেছেন কেউ কেউ, সেটাও খুবই বেশি স্পেসিফিক। জুইসান্সের যে খানিকটা কি বলবো স্থিতিস্থাপকতা আছে, এদিক ওদিক চলে যাওয়ার সুযোগ সম্ভাবনা আছে, সেইগুলো এই শব্দগুলো দিয়ে ব্যাখ্যা করা মুশকিল হবে। তো আমি আপাতত জুইসান্সই বলবো, বা বড়জোর ব্লিস বলবো, যেহেতু মান্য ইংরেজি অনুবাদক এটাকে ব্লিস, এই শব্দটাকে ব্লিস বলে চিহ্নিত করার চেষ্টা করেছেন সীমাবদ্ধতা সত্ত্বেও, আপাতত সেরকমই বলবো। বার্থ কার্যত বলার চেষ্টা করছেন যে পাঠের আনন্দ, পড়ার আনন্দ, কাব্য, নাটক, শিল্প, সাহিত্য মূলত সেই আনন্দ আসলে প্লেজার থেকে শুরু হয়, কিন্তু তা ব্লিসের দিকে যাত্রা করে। ব্লিস তার লক্ষ্য, এটি হওয়ার উচিত, এটি হওয়ার কথা। বার্থের কথাটুকু আমি এইটুকু মাত্র উল্লেখ করে আপাতত সরিয়ে রাখলাম। পরে আমি যখন আমার কথা গুটিয়ে একেবারে নিয়ে আসবো, তখন ওই প্রসঙ্গে আপনাদের কাছে একটু কথা বলবো। এই কথাটা তুললাম এই কারণে যে বার্থ যতটা খোলামেলাভাবে ঘোষণা করে, প্রায় একটা রাজনৈতিক স্টান্স নিয়েই, এই ব্লিস নিয়েই কথা বলবো,
পাঠের এই বিশেষ সুখ নিয়ে কথা বলবো, প্লেজার নিয়ে কথা বলবো, আনন্দ নিয়ে কথা বলবো, এটা ঘোষণা করেন এবং তাই করেন কার্যত। তার গোটা বইটা জুড়ে এরকম একের পর এক বোমা বিস্ফোরণ ঘটানোর মতো কথা বলতে বলতে যান। সেইটে আনন্দ বিষয়ে আমাদের সোচ্চার, খোলামেলা, স্পষ্ট কথা বলার যে কমতি রয়েছে, সেই কমতির একটা উত্তর বার্তার এই বইটি ভাবা যেতে পারে। তো আমি আবারও উল্লেখ করছি এই কথাটুকু যে সাধারণভাবে আমরা বাকি সব নিয়ে কথা বলি, সৌন্দর্য নিয়ে প্রচুর কথা বলি, শিল্পের আনন্দ খুব হয় সেসব নিয়ে কথা বলি, কিন্তু আনন্দটি কি আসলে? আনন্দ হয় এই কথাটুকু বলবার পরেই আমরা অনুমান করি বা ভেবে নিই যে আনন্দ যে হয় একটা কাব্য পড়ে, নাটক দেখে, সেটি সবাই বুঝছেন। এই আনন্দ কেমন এইটা বোঝানোর জন্য আমাদের মাঝে মাঝে মেটাফরের দ্বারস্থ হতে হয়, যেমন অভিনবগুপ্ত হয়েছেন, যেমন আরো কেউ কেউ হয়েছেন, সুফি সাধকেরাও কেউ কেউ হয়েছেন। কিন্তু সেই মেটাফরগুলো শেষ পর্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। আমাদের ধারণা আছে এটা নিশ্চয়ই যে মেটাফর তার খুব ওজন, আমাদের দৈনন্দিন কথাবার্তা মেটাফর ছাড়া আমরা বাঁচতেও পারি না, কিন্তু মেটাফরের ভার আছে একটা। কখনো কখনো তা আমাদেরকে এমন বিপথগামী করে ফেলতে পারে যে যার জন্য মেটাফর ব্যবহার করলাম সেইটা ক্রমশ আবছা হয়ে গিয়ে সেই মেটাফরটি মুখ্য হয়ে উঠতে থাকে। তার ফলে খুবই সমস্যার মধ্যে আমরা পড়ি। তার ফলে যেটা দাঁড়ায় যে আনন্দ, কাব্যের আনন্দ, এস্থেটিক প্লেজার, সেইটের কথা বলতে গিয়ে যে মেটাফরগুলি ব্যবহৃত হয় সেইগুলির দিকে নজর পড়তে থাকে হয় বেশি, অথবা সেগুলি এতই গুহ্য, গোপন, সূক্ষ্ম, এতই জটিল, বিশেষ কতকগুলো ফিলসফিক্যাল স্কুলের সঙ্গে যদি পরিচয় না থাকে তাহলে আয়ত্ত করা শক্ত, এরকম হয় যেহেতু, ফলে সেগুলোকে আমরা অনায়াসে বাদ দিয়ে দিই। তার ফলে পড়ে থাকে আবার ফেরত পানে সেই যে কাব্য পড়ে আনন্দ হয়, এই ফ্যাক্টটি, এই আমাদের অভিজ্ঞতাটি। আনন্দ তো হয় সবাই জানি, এমনকি আনন্দ নিয়ে যারা চর্চা করবেন না বলে প্রায় স্থিরই করে রেখেছেন ঘোষিতভাবেই, প্রায় ওগুলো খানিকটা ভাববাদের এলাকার বিষয় বলে, তারাও একই রকম ভাবে আনন্দ বিষয়ে কথা সচরাচর কখনো বলা দরকারও মনে করেন না। আনন্দ কেন হয় তার কোনো উপযুক্ত জবাব তৈরি করার চেষ্টাও তারা করেন না। যেমন রবীন্দ্রনাথ, এই যে সেই বিখ্যাত জায়গায় রবীন্দ্রনাথ ওই ভূমিকাটিকে উল্লেখ করার চেষ্টা করেছিলাম। আমি ছোট্ট প্যারাগ্রাফ একটুখানি পড়ে দিই, তাহলে আপনাদের সকলেরই মনে পড়ে যাবে, সকলের পড়া। অমিয় চক্রবর্তীকে চিঠিতে লিখছেন রবীন্দ্রনাথ শিল্প সাহিত্য সম্পর্কে কথা বলতে গিয়ে, একদিন নিশ্চিত স্থির করে রেখেছিলেন সৌন্দর্য রচনাই সাহিত্যের প্রধান কাজ, কিন্তু এই মতের সঙ্গে সাহিত্যের ও আর্টের অভিজ্ঞতাকে মেলানো যাবে না দেখে মনটাতে অত্যন্ত খটকা লেগেছিল। ভারু দত্তকে সুন্দর বলা যায় না, সাহিত্যের সৌন্দর্যকে প্রচলিত সৌন্দর্যের ধারণায় ধরা গেল না। এ পর্যন্ত সবাই আমরা সহজেই বুঝবো যে সত্যি তো সাধারণ সুন্দর জামা, সুন্দর গাড়ি, সুন্দর বই, এমনকি সুন্দর মানুষ বলে যেগুলোকে সচরাচর আমরা চিহ্নিত করে থাকি, সাহিত্যের সৌন্দর্যের সঙ্গে, সুন্দরের সঙ্গে তার এক আসনে, একমাত্রায়, একরকম ভাবে তাকে বসানো যাবে না, এটা বোঝা গেল। পরের প্যারাগ্রাফ, তখন মনে এলো এতদিন যা উল্টো করে বলছিলুম তাই সোজা করে বলার দরকার। এতদিন মানে এর আগের বিখ্যাত বইয়ের কথা আপনারা জানেন, সাহিত্য নামের আরেকটি বই রবীন্দ্রনাথের, সাহিত্য তত্ত্ব সংক্রান্ত অনেকগুলো প্রবন্ধের সংকলন, তাতে অনেক লেখা আছে যাতে এই সাহিত্যের আনন্দের কথা কিছু কিছু এসেছে, সৌন্দর্যের কথা এসেছে, সবচেয়ে বেশি করে প্রকট করে এসেছে সৌন্দর্য বোধ এই শীর্ষক একটি প্রবন্ধে। সেই প্রবন্ধের কথা আমি এক লাইন বলবো একটু পরে। তো সেসব জায়গায় উল্টো করে যা বলছিলুম এবার সোজা করে বলার দরকার। কি সেটা? বলতুম সুন্দর আনন্দ দেয় তাই সাহিত্যে সুন্দরকে নিয়ে কারবার, বস্তুত বলা চাই যা আনন্দ দেয় তাকেই মন সুন্দর বলে, আর সেটাই সাহিত্যের সামগ্রী। এই পংক্তি নিয়ে এমএ বিএ ক্লাসে ছেলেমেয়েরা সবাই বছর বছর লম্বা লম্বা উত্তর লেখে, এই মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ কি বলতে চেয়েছেন তার ব্যাখ্যা বিশ্লেষণ করে এবং তারপরে নম্বর পায়। কোনটা আগে, সাহিত্যের এই সংক্রান্ত ধারণায় রবীন্দ্রনাথ সুন্দরকে আগে রাখছেন না সাহিত্যকে, কি বলে, আনন্দকে আগে রাখছেন, এই বিষয়ে তোমার মতামত জানাও এসব নিয়ে। কিন্তু সেসব দিকে আমি যাচ্ছি না। আমার শুধু এইটুকু প্রশ্ন এখানে যে আচ্ছা, রবীন্দ্রনাথ যে শেষ পর্যন্ত এখানে স্থির এসে দাঁড়ালেন উল্টো করে বলতুম সুন্দর আনন্দ দেয়, এই সুন্দর রয়েছে একটা অবজেক্ট, তা আনন্দ দিচ্ছে, ও আনন্দ দেওয়ার আগে থেকেই সুন্দর।
সৌন্দর্য একটা গুণ আকারে, কোয়ালিটি আকারে অবজেক্টের মধ্যে আছে।